তোমাদেরকে প্রণালী পড়াবো। প্রণালী, তোমরা প্রণালী নিয়ে মাঝে মাঝে তোমরা ঝামেলায় পড়ে যাও, প্রণালী মনে রাখতে পারো না। তো মানচিত্র দিয়ে কিন্তু প্রণালী খুব সহজে মনে রাখা সম্ভব। এই বিষয়টা তোমরা প্রায় মুখস্থ করতে যাও, নানা রকম ছন্দ সংকেত এগুলো মিলাই মিলাই পড়ো এবং ভাবো যে আসলে এটা তো কিভাবে মনে রাখবো, কি করবো, এগুলো নিয়ে তোমরা টেনশনে থাকো। টেনশনের কিছু নেই, আমি খুব সহজে দেখাই দিচ্ছি। প্রণালী কি জিনিস এটা প্রথমে বলে দেবো, তারপরে প্রণালী কিভাবে পড়তে হয় এটা বলে দেবো, এবং কখনো এটা ভুলবা না। লক্ষ্য করো যে প্রণালী যে ব্যাপারটা আমি এখানে একটু লিখছি, তোমরা দেখতে পাবে প্রণালী, হ্যাঁ, জিনিসটা আসলে কি। আমরা শুনি যে প্রণালী, এবং দুটো গঠনের কথা আমরা, ভূপ্রাকৃতিক দুইটা গঠনের কথা আমরা শুনি, একটা হচ্ছে প্রণালী আর একটা হচ্ছে খাল। এখন খাল আর প্রণালী দুটো কিন্তু জিনিস মোটামুটি একই, তফাৎ শুধু একটা। প্রণালী যেটা সেটা হচ্ছে প্রাকৃতিক, তার মানে এটা আল্লাহ বানাইছেন, সৃষ্টিকর্তার প্রদত্ত, আর খাল মানুষ কাটছে। এই যে একটা বাগধারা তোমরা শুনছো না, খাল কেটে কুমির আনা, এই খাল কেটে কুমির আনা যায়, কিন্তু প্রণালী কেটে কিন্তু কুমির আনার কোনো সুযোগ নেই, কারণ প্রণালী আগ থেকে কাটা ছিল। তাহলে খাল মানুষ কাটে, কেটে কুমির আনে, আর প্রণালী আল্লাহ কেটে দিচ্ছেন, এটা নতুন করে আর কাটার কিছু নেই। তাহলে প্রণালী আমরা কিভাবে পড়বো বা কিভাবে বুঝবো যে কোনটা প্রণালী? দেখো, ধরো যে দুটো, এই আমরা এভাবে করে এগুলোর আমরা স্থলভাগ বলবো, হ্যাঁ, এটা হচ্ছে স্থলভাগ, এই পাশে মাটি, আর এই পাশে হচ্ছে কি, এ পাশে হচ্ছে ধরো এরকম একটা স্থলভাগ, আর এই যে নীল অংশ ধরো, এই যে এরকম আঁকা বাঁকা, এটা হচ্ছে কি, এটা হচ্ছে জলভাগ, এবং এখানেও যে আঁকা বাঁকা অংশ ধরো, এটাও হচ্ছে জলভাগ। তাহলে দুই পাশে যদি এরকম দুটো জলভাগ থাকে, এটা এবং এই পাশে যদি দুটো স্থলভাগ এরকম থাকে, আর একটা সরু জলরাশি যদি এই দুটো জলভাগকে যোগ করে, মনোযোগ দিয়ে শুনতে হবে, ঠিক আছে, মনোযোগ দিয়ে শোনো সবাই, দুটো স্থলভাগকে কি করছে, পৃথক করছে, আলাদা করে ফেলছে। মাছ দিয়ে পানি চলে গেলে তো ওই যে এই পারে আমি আর ওই পারে তুমি, মাঝখানে নদী ওই বয়ে চলে যায়, এরকম এখানে প্রণালী বয়ে গেছে যে এই পাশের জলভাগ আর এই পাশের জলভাগ, দুটো জলভাগকে যুক্ত করছে, আর দুটো স্থলভাগকে কি করেছে, পৃথক করে ফেলেছে। তার মানে এই দুটো স্থলভাগ পৃথক। এই স্থলভাগ দেশ হতে পারে, মহাদেশ হতে পারে, একই দেশের দুটো অংশ হতে পারে, বিভিন্ন রকম হতে পারে। আর এই যে দুটো জলভাগ, এই জলভাগ মহাসাগর হতে পারে, সাগর হতে পারে, তবে সাধারণত সাগর হয়। এখন তোমরা দেখো যে এই যে প্রণালী আমরা বললাম, একই জিনিস কিন্তু খালের ক্ষেত্রে হয়, কিন্তু বলেছি যে প্রণালী এটা হচ্ছে প্রাকৃতিক, আর যেটা তোমার খাল হবে সেটা হচ্ছে মানব সৃষ্ট বা কৃত্রিম। তাহলে এখন একটা প্রণালী দিয়ে আমি তোমাদেরকে খুব সহজে বুঝাই দিই। সবার প্রথমে যে প্রণালী সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের আসে পরীক্ষায়, আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি, সেটি হচ্ছে বেরিং প্রণালী। দেখো পৃথিবীর একদম, মানে তোমরা দেখো এই যে এই পাশে রাশিয়া আছে, এটা হচ্ছে মূলত রাশিয়া, এবং এই পাশে যে ছোট্ট একটা স্থলভাগ তোমরা দেখছো, এই পাশে যে ছোট্ট স্থলভাগের যে অংশটা তোমরা স্যার ওই পাশে দেখা যাচ্ছে না স্যার, আমি একটু যদি এদিকে করে দিই তাহলে মনে হয় দেখতে পাবো সহজে। আমি একটু দেখে দিচ্ছি। এই যে এই পাশে, এইখানে, হ্যাঁ, এই পাশে আসলে খুব বেশি দেখার সুযোগ নাই, কারণ এই পাশে আলাস্কা আছে, হ্যাঁ, এটা হচ্ছে আলাস্কার অংশ। মূলত তোমরা জানো যে রাশিয়ার যে জায়গাটা ইউএস এর কাছে বিক্রি করে দিছিল একসময়, হ্যাঁ, সেটা হচ্ছে আলাস্কা। তো এইখানে তোমাদেরকে যেটা দেখাচ্ছিলাম মূলত, এই যে দেখো এই যে প্রণালীটা এখানে দেখছো ময়ের মতো দেয়া, মানচিত্রে সাধারণত এই ময়ের মতো অংশ দিয়ে প্রণালী বোঝানো হয়। দেখো এই পাশে আছে চুক্তি সাগর, লক্ষ্য করে এই পাশে আছে কি, চুক্তি সাগর, নাম হচ্ছে কি চুক্তি সাগর, এবং এই পাশে হচ্ছে এটা বেরিং সাগর। তাহলে এই যে চুক্তি সাগর এবং বেরিং সাগর, এই দুটোকে কি করলো, যুক্ত করলো। কি করলো, চুক্তি সাগর আর বেরিং সাগরকে যুক্ত করলো, তাহলে দুটো জলভাগকে যোগ করে ফেলছে। এবং এই যে রাশিয়ার এই অংশ থেকে আলাস্কাকে পৃথক করলো। আলাস্কা মানে হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র, তাহলে আমেরিকা মহাদেশ থেকে, একই সাথে লক্ষ্য করো, আমেরিকা মহাদেশ থেকে এশিয়া মহাদেশকে পৃথক করছে, কারণ এই পাশের আলাস্কা হচ্ছে আমেরিকা মহাদেশের অংশ, আর এই পাশের যে রাশিয়ার এই অংশটা, এটা কিন্তু এশিয়া মহাদেশের অংশ। তাহলে এশিয়া থেকে আমেরিকাকে পৃথক করছে, আবার একই সাথে দুইটা সাগর অ্যাড করছে স্যার, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আবার দুটো সাগরকে। স্যার একটা প্রশ্ন আছে স্যার, হ্যাঁ হ্যাঁ, চুক্তি সাগর কোন মহাদেশে? আচ্ছা, এই যে চুক্তি সাগর যেটা, এই চুক্তি সাগর আসলে কোন মহাদেশে, এই ধরনের প্রশ্ন সাধারণত হয় না। বিষয়টা হচ্ছে চুক্তি সাগর যেটা, সেই সাগরের পাড়েই তো আমরা দেখতে পাচ্ছি দুটো ভিন্ন ভিন্ন মহাদেশ আছে। এই পাশে যে তোমার আমেরিকা মহাদেশ আছে এবং এই পারে এশিয়া মহাদেশ আছে, কাজেই কোন সাগরের পাড়ে কোন মহাদেশ, এই ধরনের প্রশ্ন আসলে হয় না। বেরিং সাগর থেকেও কি প্রশ্ন হয় না? মানে বেরিং সাগর থেকে তো প্রশ্ন আলাদাভাবে হতে পারে। আমি যখন তোমাদেরকে সাগর পড়াবো তখন এই বিষয়গুলো তোমাদের একইভাবে মানচিত্র ধরে সুন্দর করে দেখাই দিব যে সাগর থেকে কোন ধরনের প্রশ্ন হয়, বেরিং সাগর থেকে কম প্রশ্ন হয়। প্রশ্ন সাধারণত বেশি হয় ভূমধ্য সাগর থেকে, মেডিটেরিয়ান সি থেকে প্রশ্ন বেশি, আমি দেখিয়ে দেবো সেটা তোমাদেরকে। তাহলে এখন দেখো যে কথা বলছিলাম, যে চুক্তি সাগর বেরিং সাগরকে যুক্ত করলো, আর এই যে দুটো মহাদেশকে পৃথক করলো, একই সাথে দুটো দেশকেও, এই যে রাশিয়া থেকে আমেরিকাকে, মানে যেটাকে আমরা ইউএসএ বলি, সেটাকে কিন্তু পৃথক করলো। তাহলে দুটো দেশ এবং দুটো মহাদেশকে একই সাথে পৃথক করে ফেললো, কারণ দুটো দেশ আবার দুটো ভিন্ন ভিন্ন মহাদেশে। একটা বিষয় এখানে মনে রাখতে হবে, যে প্রণালীগুলো দুটো মহাদেশকেও পৃথক করবে সেগুলোকে কিন্তু মহাদেশীয় প্রণালী বলে। অনেক সময় এরকম প্রশ্ন আসে, হ্যাঁ, যে কোনগুলো মহাদেশীয় প্রণালী বা কোনটা মহাদেশীয় প্রণালী নয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরকম প্রশ্ন কিন্তু আসছে, হ্যাঁ, এই তো 2 বছর আগেই, হ্যাঁ, 22 সেশনে কিন্তু এরকম কিছু তাহলে প্রণালী আছে যেগুলো দেশকেও বিভক্ত করেছে, মানে
মানে মানে দেশকেও বিভক্ত করতে পারে এরকম প্রণালীও আছে তাহলে? অবশ্যই আছে। দুটো দেশকে, একই দেশের দুটো অঞ্চলকে, দুটো মহাদেশকে প্রণালী, দুটো স্থলভাগে, স্থল যা হয় হোক, যেমন ছেলে মানুষ সে বাপ হইতে পারে, ভাই হইতে পারে, চাচা হইতে পারে, খালু হইতে পারে, তাহলে স্থলভাগ সেটা দেশ হতে পারে, একই দেশের দুটো অংশ হতে পারে, দুটো ইউনিয়ন হতে পারে, দুটো থানা, দুটো জেলা, বিভিন্ন রকমই হতে পারে যদি প্রণালী হয়। তাহলে আমরা কিন্তু বিরিং প্রণালীটা মোটামুটি দেখে ফেললাম। আরেকটা প্রণালী আমরা দেখে নিই খুব দ্রুত। হ্যাঁ, আমরা আরেকটা প্রণালী দেখে নেবো, কাছাকাছি যে প্রণালী আছে। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে খুব গুরুত্বপূর্ণ, বলা হয় পৃথিবীর বৃহত্তম প্রণালী এটা। হ্যাঁ, দেখো এইখানে একটা দ্বীপ আছে, যে দ্বীপের নাম হচ্ছে শাখালিন দ্বীপ। এই যে এখানে এই শাখালিন দ্বীপটা আবার রাশিয়া আর জাপানের মধ্যে বিরোধপূর্ণ। তার মানে রাশিয়া আর জাপান এই দ্বীপ নিয়ে কামড়াকামড়ি করে, মারামারি করে, তাদের মধ্যে খুব সমস্যা। আবার এই পাশে হচ্ছে রাশিয়ার এটা মূল ভূখণ্ড। তাহলে দেখো এটা হচ্ছে রাশিয়ার মূল ভূখণ্ড, এটা হচ্ছে শাখালিন দ্বীপ। তাহলে এই যে এর মাঝ দিয়ে একটা প্রণালী আছে, উপরে আছে হচ্ছে ওকস্টক সাগর আর নিচে আছে হচ্ছে জাপান সাগর। দেখো এটা হচ্ছে জাপান সাগরের অংশ আর এটা হচ্ছে ওকস্টক সাগরের অংশ। তাহলে এই দুটোকে যুক্ত করে ফেলেছে, দেখো এই দুটোকে যুক্ত করেছে। তাহলে ওকস্টক সাগর আর জাপান সাগর দুটোকে যুক্ত করলো, আর শাখালিন দ্বীপ আর এই রাশিয়াকে কি করলো, পৃথক করে ফেললো। তাহলে প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলো স্যার, আমরা তো জানি হচ্ছে রাশিয়া তো দুইটা মহাদেশে অবস্থিত। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা আসলে পৃথক করছে কোন মহাদেশ, এটা বুঝবো কিভাবে? আচ্ছা, কোন মহাদেশকে পৃথক করছে আমি বলি। এটা যখন মহাদেশ পড়িয়েছি, তুমি সম্ভবত মহাদেশ ক্লাসে ছিলে না, আমি তোমাকে একটু ক্লিয়ার করে বলে দিচ্ছি। যখন মহাদেশ ছিল, এখানে এই রাশিয়ার আমরা দেখিয়েছি, হ্যাঁ, যে একেবারে মানে রাশিয়ার একটা অংশ আছে, সেই অংশটা মানে একেবারে কাজান এক পাশে এবং মস্কো আরেক পাশে, এই দিক দিয়ে মানে রাশিয়াটা আমি মহাদেশ পড়ানোর সময় কিন্তু দেখিয়েছি এই বিষয়টা। ঠিক আছে, তারপরও আবারও তুমি ক্লাসটা দেখো, না বুঝতে পারলে আবারও বুঝাই দিব, সমস্যা নেই। ঠিক আছে, বা ডাউট সলভে আমাদের টেলিগ্রামে যে ডাউট সলভ আছে সেই অংশে বললেও এই বিষয়টা একদম ছবি দিয়ে বুঝাই দেওয়া হবে সুন্দর করে, সমস্যা নেই। তো দেখো, তাহলে এটা হচ্ছে কি রাশিয়ার এশিয়া অংশের রাশিয়া, মোট কথা এই রাশিয়া থেকে শাখালিন দ্বীপকে পৃথক করলো, তাহলে দুটো স্থলভাগকে পৃথক করছে আর দুটো সাগরকে বা দুটো জলভাগকে যুক্ত করছে, ব্যাস প্রণালী হয়ে গেছে। এবং এটা কোনো মানুষ তৈরি করে না, এটা কিন্তু কি প্রকৃতি সৃষ্ট। তাহলে আমরা দেখলাম তাতার প্রণালী, যেটা বৃহত্তম প্রণালী। ঠিক আছে, যেটা বৃহত্তম প্রণালী। এইবার আমরা হ্যাঁ হরমুজ প্রণালীটা একটু দেখাবেন স্যার? অবশ্যই হরমুজ প্রণালী দেখাবো, এটা তো আমরা অবশ্যই দেখাইতাম হরমুজ প্রণালী। আমি যেহেতু তুমি বলেছো ভালো হলো, আমি দেখিয়ে দিচ্ছি হরমুজ প্রণালী। আমাদের এই মধ্যপ্রাচ্যের দিকের খুব গুরুত্বপূর্ণ প্রণালী হচ্ছে হরমুজ প্রণালী। দেখে এই যে সাম্প্রতিক সময়ে আমরা দেখলাম যে হরমুজ প্রণালী নিয়ে আসলে খুব আলাপ আলোচনার আসলে দরকার আছে। কারণ এই যে ইরান এবং ইসরায়েলের মধ্যে সংঘাতকে কেন্দ্র করে বিশেষ করে আমরা শুনছিলাম যে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেবে, দিলে কি হবে, এই ধরনের লেখালেখি। তা আমি বলছি একটু মনোযোগ দিয়ে দেখতে হবে এখানে। হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। এই যে আমাদের এইখানে দেখা যাচ্ছে খুব সুন্দর মতো যে এখানে ইরান আছে, তাই না? এই যে ইরান আছে, এখানে লেখা আছে মধ্যপ্রাচ্য। তাহলে বলেছি যে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এই হরমুজ প্রণালীর খুব বড় গুরুত্ব আছে। তাহলে দেখো যে এইখানে এই যে সরু একটা জায়গা, এই সরু জায়গা, যার এই পাশে আছে হচ্ছে কি পারস্য উপসাগর এবং এই পাশে আছে আরব সাগর। তাহলে আরব সাগর আর পারস্য উপসাগরকে দেখো এইখানকার এই যে সরু স্পেসটা, হ্যাঁ, এই সরু স্পেস, খুব সরু একটা স্পেস, যার এই পাশে আছে সংযুক্ত আরব আমিরাত এবং এই পাশে আছে ইরান। সংযুক্ত আরব আমিরাতকে তোমরা দুবাই নামে বেশি চেনো, মানে আমাদের বাংলাদেশের লোকজন সংযুক্ত আরব আমিরাত বললে চিনবে না, কিন্তু দুবাই বললে চিনবে। ঠিক আছে, তো এই সংযুক্ত আরব আমিরাতটা মোটামুটি হচ্ছে ইউএই, বা যেটা তোমরা দুবাই মূলত আরব আমিরাতের একটা আমিরাত, সংযুক্ত যে 7টা আমিরাত আছে তার একটা আমিরাত। এইখান দিয়ে এই যে সরু প্রণালীটা, এটা হচ্ছে হরমুজ প্রণালী, যেটা আরব সাগর এবং এই পারস্য উপসাগরকে যুক্ত করেছে এবং একই সাথে ইরান এবং সংযুক্ত আরব আমিরাতকে পৃথক করেছে। ইরান কেন হুমকি দেয়? কারণ এই হরমুজ প্রণালী দিয়ে প্রচুর পরিমাণে তেল, এই যে এখানে ইরান, ইরাক, তারপরে এই যে সৌদি আরব, এদের তেল আদান প্রদানের যে মূল রাস্তাটা, সেই রাস্তাটা হচ্ছে এই হরমুজ প্রণালী। এবং ইরানের এইখানে ছোট ছোট দুটো দ্বীপ আছে, যে আবু মুসা আছে, তুনবে কুজাক আছে, এই ছোট ছোট দ্বীপগুলা দিয়ে ইরান কি করে, হরমুজ প্রণালীকে নিয়ন্ত্রণ করে। মানে হরমুজ দিয়ে কোনো জাহাজ বের হতে গেলে ইরানের জন্য একটা বড় শিকল আছে, ওটা দিয়ে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়ে জাহাজ চলাচলের রাস্তা বন্ধ করে দেয় ইরানের জন্য খুব সহজ। একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ স্যার, আমরা তো দেখতে পাচ্ছি এটা ইরান এবং সংযুক্ত আরব আমিরাত দুটো দেশের মধ্যেই আছে, তাহলে ইরান বন্ধ করে দিচ্ছে কেন, আরব আমিরাত কেন পারতেছে না? আচ্ছা, আরব আমিরাত পারতেছে না, এটা তো আসলে আরব আমিরাত পারতেছে না কারণ হচ্ছে আরব আমিরাত ইরানের সাথে আসলে এটা নিয়ে যে গ্যাঞ্জাম করবে বা দীর্ঘমেয়াদী গ্যাঞ্জামে যাবে এরকম অবস্থা আরব আমিরাত নাই। এটার পেছনে অনেক বড় জিওপলিটিক্যাল রিজন। আচ্ছা, হরমুজ প্রণালী বা এই তুনবে কুজাক, এই যে আবু মুসা, এই যে দ্বীপগুলো আছে সবগুলোর মালিকানা ইরানের কাছে, ইরান দখল করে রেখেছে। ইরানের যে সব প্রণালীর কি মালিক আছে, মানে না, সব প্রণালীর যে আলাদা করে মালিক আছে ব্যাপারটা এরকম না, কিন্তু এটা খুব সংকীর্ণ
সংকীর্ণ প্রণালী। এই প্রণালীটা ইরান আসলে এটা মোটামুটি ভোগ দখল করে আর কি, এবং ইরান তার নিজস্ব শক্তি বলে এটা মানে দখল করে। কারণ প্রণালী এগুলো হচ্ছে আন্তর্জাতিক, মানে ইন্টারন্যাশনাল সি, হ্যাঁ, আন্তর্জাতিক জলসীমা আর কি। এখানে আসলে নির্দিষ্ট কোনো মালিক থাকে না। যেমন সুয়েজ খালের আবার মালিক আছে, কারণ সুয়েজ খাল জাতীয়করণ করা, কিন্তু সব খালের কিন্তু নির্দিষ্ট মালিক থাকে না। পানামা খাল জাতীয়করণ করা, পানামা খালের মালিক আছে, কিন্তু সব খাল বা সব এই মানে প্রণালী এগুলোর কিন্তু আলাদা আলাদা মালিক থাকে না। স্যার আমাদেরকে আজকে খাল দেখাবেন না, খাল আজকে দেখাবো না, আজকে মূলত প্রণালী দেখাবো। হ্যাঁ, খালটা আবার দেখাবো আলাদা করে। তো আমি এইখানে আরেকটা প্রণালী খুবই গুরুত্বপূর্ণ, এই যে এখানে আছে বাবেল মানদেব প্রণালী, হ্যাঁ, যেটাকে গেট অফ টিয়ার্স বলা হয়। বাবেল মানদেব শব্দের অর্থ হচ্ছে গেট অফ টিয়ার্স বা অশ্রুর দরজা। হ্যাঁ, এই যে এই পাশে আছে হচ্ছে ইয়েমেন। ইয়েমেন কিন্তু হচ্ছে এশিয়ার দেশ, তাই না? ইয়েমেন হচ্ছে কি এশিয়ার দেশ। আর এই পাশে দেখো আছে জিবুতি। হ্যাঁ, জিবুতির একটা মজার ব্যাপার হচ্ছে, দেখো জিবুতির দেশটার নামও জিবুতি, রাজধানীর নামও জিবুতি। ঠিক আছে, তো এরকম অনেকগুলো আছে, আমরা মানচিত্র দেখতে দেখতে সেগুলো জানবো ক্রমান্বয়ে। তো এই যে এখানে ইরিত্রিয়া, জিবুতি, ইথিওপিয়া, সোমালিয়া এগুলো আছে, এর মাঝে বিশেষ করে জিবুতির পাড়ে এই আমাদের এই বাবেল মানদেব প্রণালীটা আছে। এই বাবেল মানদেব প্রণালী এই পাশে লোহিত সাগর এবং এই পাশে এডেন উপসাগরকে যুক্ত করেছে। তাহলে লোহিত সাগর এবং এডেন উপসাগরকে যোগ করে, আর এই পাশে ইয়েমেন থেকে জিবুতিকে পৃথক করে। তার মানে ইয়েমেন হচ্ছে এশিয়া আর জিবুতি হচ্ছে কি বলো? হ্যাঁ, আফ্রিকা মহাদেশ। তাহলে দুটো মহাদেশকে পৃথক করে, যেটা দুটো মহাদেশকে পৃথক করবে ওই প্রণালী কি হবে? স্যার মহাদেশীয় প্রণালী হবে। সাবাস, এই তো তোমরা তো পারো আসলে। আমি তো স্যার ওই যে আপনি একটা বিষয় বললেন গেট অফ টিয়ার্স নাকি? হ্যাঁ, অশ্রুর দরজা। স্যার এটা তো এখানে লেখা নেই, আমরা কি এটা নোট করব? অবশ্যই নোট করবো। আমি যখন যা বলবো তোমরা লেখা থাকুক না থাকুক তোমরা এটা নোট করার চেষ্টা করবে। নিজেরা নোট করলে যে ব্যাপারটা হয়, পরবর্তীতে পরীক্ষার সময় একটা বড় সাপোর্ট পাওয়া যায়। কতটুকু পড়তে হবে, কি করতে হবে, তোমার জিনিস তোমার কাছে গুছানো আছে। গ্রন্থগত বিদ্যা আর পরহস্তে ধন নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন। ঠিক আছে, কাজেই আগে এটা কালেক্ট করতে হবে। বাড়ির কাছের প্রণালী পড়াই দিই তোমাদেরকে। ঠিক আছে, আমাদের প্রতিবেশী প্রণালী দেখো, এই যে এইখানে ভারত, এইখানে হচ্ছে শ্রীলঙ্কা। হ্যাঁ, তোমরা তো জানো যে শ্রীলঙ্কাকে নিয়ে অনেক রকম মিথ চলে, অনেক রকম মানে রূপকথা আছে বা অনেক রকম গল্প আছে। শ্রীলঙ্কায় আদম আলাইহিস সালামকে পাঠানো হয়েছিল, হাওয়াকে পাঠানো হয়েছিল খোরাসানে, আমরা এরকম শুনি। তারপরে এই যে তোমরা যখন রামায়ণ পড়বা বা মহাভারত পড়বা, রামায়ণে কিন্তু খুব সুন্দর করে বলা আছে, হ্যাঁ, যে এই যে সীতাকে কিন্তু রাবণ কিন্তু শ্রীলঙ্কাতে থাকতো এবং সীতা ওই শ্রীলঙ্কাতেই তাকে নিয়ে যাওয়া হয়েছিল আর কি। হ্যাঁ, পরে যখন হনুমান তাকে উদ্ধার করতে যায়, এদিক দিয়ে কিন্তু সেই হনুমান সেতু আছে। মুসলমানরা এটাকে বলে হচ্ছে আদমের সেতু, হ্যাঁ, আর অন্যদিকে হিন্দুরা এটাকে কি বলে হনুমানের সেতু আর কি। ঠিক আছে, তো তাহলে এই ভারত এবং শ্রীলঙ্কাকে পৃথক করেছে। অপরদিকে এই যে আমাদের বঙ্গোপসাগর বা এই ভারত মহাসাগরের সাথে এই যে এইখানে যে আরব সাগরের যে অংশটা আছে, যে মালদ্বীপ কিন্তু আরব সাগরে বা মান্নার সাগর বলে বা আরব সাগর বলে। অনেক ক্ষেত্রে তোমাদের এটা নিয়ে কনফিউশন হতে পারে। যদি অপশনে মান্নার সাগর থাকে তাহলে মান্নার সাগর হবে, অপশনে আরব সাগর থাকলে আরব সাগর হবে। তাহলে আরব সাগর বা মান্নার সাগর থেকে ভারত মহাসাগর বা বঙ্গোপসাগরকে পৃথক করেছে আর কি। ক্লিয়ার? ঠিক আছে, মানে যুক্ত করেছে আর কি। তাহলে দুটো, এই বঙ্গোপসাগর ভারত মহাসাগরকে যুক্ত করেছে আরব সাগর বা মান্নার সাগরের সাথে, আর অপরদিকে শ্রীলঙ্কা থেকে ভারতকে পৃথক করেছে। এই প্রণালীটার নাম হচ্ছে পক প্রণালী। ঠিক আছে, এই প্রণালীটার নাম হচ্ছে পক প্রণালী। তাহলে এটা একেবারে আমাদের বাড়ির কাছের প্রণালী আর কি, প্রতিবেশী প্রণালী। স্যার আমাদের দেশের কোনো প্রণালী নাই স্যার? না, আমাদের দেশের আসলে এভাবে প্রণালী নাই। আমাদের দেশের প্রণালী আসলে ঠিক মানে প্রণালী ঠিক না, এটাকে আমরা ওই যে বলি গাবখান চ্যানেল বলি আর কি। ঠিক আছে, বরিশালে হ্যাঁ গাবখান চ্যানেলের কথা বলি, কিন্তু আসলে ওইটা এরকম কোনো বিখ্যাত প্রণালী না আর কি। ঠিক আছে, আমি তোমাদেরকে আরেকটা প্রণালী যদি একটু দেখাই, বিশেষ করে আমরা এই মুসলমানদের মানে এই যে পৃথিবী জয় করা বা ইউরোপ জয় করার সাথে এটা খুব সম্পর্কিত। হ্যাঁ, তোমরা শুনেছো যে তারিক বিন জিয়াদ এবং মুসা বিন নুসাইর এই দুইজন হচ্ছে স্পেন জয় করেছিলেন। হ্যাঁ, স্পেন বিজয়ী তারিক বিন জিয়াদ। তো তারা যখন আসলেন এই জায়গায় জয় করতে, আমি আরেকটু জুম করে দেখাইলে তোমাদের আসলে দেখতে সুবিধা হবে। হ্যাঁ, আমি আরেকটু জুম করে তোমাদের দেখাইলে তোমাদের দেখতে সুবিধা হবে। তার দেখো যে স্পেন বিজয়ী তারিক বিন জিয়াদ আসলেন। ঠিক আছে, এসে তারপরে এই যে এইখানে ভূমধ্য সাগর এই পাশে আছে, এই পাশে আছে হচ্ছে আটলান্টিক মহাসাগর। তাহলে এই পাশে আছে ভূমধ্য সাগর, এই পাশে আছে আটলান্টিক মহাসাগর, আর এই পাশে আছে হচ্ছে স্পেন মানেই হচ্ছে ইউরোপ, আর এই পাশে আছে হচ্ছে মরক্কো মানেই হচ্ছে আফ্রিকা। ঠিক আছে, তাহলে ইউরোপ আর আফ্রিকাকে পৃথক করলে এই পাশে সরু এই যে জলরাশিটা, এই যে একটা মই দেয়া আছে দেখতে পাচ্ছ, এবং এই যে বিশাল ভূমধ্য সাগর এবং এই অতল আটলান্টিক সাগর যেটা আর কি। তো এই আটলান্টিক সাগর এই দুটোকে যুক্ত করলো, আর এই স্পেন আর মরক্কোকে, তার মানে ইউরোপ থেকে আফ্রিকাকে পৃথক করলো যে প্রণালীটা, সেটা হচ্ছে জিব্রাল্টার। বিষয় হচ্ছে এই জিব্রাল্টার প্রণালীর নাম কিন্তু আসলে জিব্রাল্টার না, এটার মূল নাম ছিল জাবাল আত তারিক বা তারিকের যে উপত্যকা, তারিক যেখানে অবতরণ করেছিলেন আর কি, ওই স্পেন বিজয়ী তারিক বিন জিয়াদের নাম অনুযায়ী। কিন্তু পরবর্তীতে ওই যখন খ্রিস্টানরা এটা লিখলো তখন আস্তে আস্তে এটার নাম জিব্রাল্টার হয়ে গেল আর কি, জাবাল আত তারিক থেকে। এটা একটু বিকৃত নাম আর কি। তো তাহলে তোমরা দেখছো যে ইউরোপ এবং আফ্রিকাকে বা স্পেন থেকে মরক্কোকে
মানে দুভাবে দেশ হিসাবে, মহাদেশীয়। হ্যাঁ হ্যাঁ, এটাও একটা মহাদেশীয় প্রণালী। তাহলে এইভাবে যদি আমরা প্রণালীগুলো পড়ি, তাহলে প্রণালীগুলো আমাদের জন্য কত ইজি হয়ে যাবে, জি স্যার। তাই না? তাহলে আমরা একটু প্র্যাকটিসের দিকে যাই, দেখি তোমরা কিছু শিখতে পারছো কিনা বা কি অবস্থা। হ্যাঁ, তোমাদের কাছ থেকে আমি একটু দেখার চেষ্টা করি। তোমরা তাহলে একটু বলো তো, এই যে এখানে প্রশ্ন আছে, হ্যাঁ প্রণালী কি, অপশনে আছে যে একটা বিশাল সাগর, সেটা তো আসলে না, প্রণালী তো একটা বিশাল সাগর না, তাই না? তারপরে দুইটা স্থলভাগকে যুক্ত করা জলপথ, স্থলভাগকে যুক্ত করতে কি কোনো জলপথ পারে? না স্যার, সি হবে স্যার, দুইটা জলভাগকে সংযুক্ত করে। জি স্যার, সি হবে স্যার, হ্যাঁ জলভাগ। এই তো, তাহলে তো তোমার পাশো দুইটা জলভাগকে সংযুক্তকারী জলপথ, সাবাস। তাহলে দেখো পরের প্রশ্নটা আমরা একটু দেখি যে বেরিং প্রণালী কোন দুটি মহাদেশকে বিভক্ত করে। এই যে বেরিং প্রণালী, যেটা একটু আগে পড়ালাম, দেখো অপশন আছে ইউরোপ এবং এশিয়াকে পৃথক করছে, অপশন আছে উত্তর আমেরিকা ও এশিয়াকে পৃথক করছে। এশিয়া। আচ্ছা ঠিক আছে, আরে তোমরা তো সবই মনে রাখতে পারছো। রাশিয়া এবং আলাস্কাকে পৃথক করেছে, সাবাস। এখন দেখো জিব্রাল্টার প্রণালী কোন দুটি জলভাগকে সংযুক্ত করে, এই মাত্র পড়াইছি। এ হবে স্যার, এ হবে ভূমধ্যসাগর এবং আটলান্টিক সাগরকে, ইউরোপ আর আফ্রিকাকে হ্যাঁ আর ইউরোপ আফ্রিকাকে পৃথক করেছে। ইউরোপ আফ্রিকা স্থলভাগকে সবসময় পৃথক করবে আর জলভাগকে সংযুক্ত করবে, ঠিক আছে। তাহলে পরের প্রশ্ন দেখি, বসফরাস প্রণালী কোন শহরের পাশে? এটা তো তোমাদেরকে এখন দেখাই দিচ্ছি, দাঁড়াও। বসফরাস প্রণালী কোন শহরের পাশে, দেখো আমি তোমাদেরকে একটু দেখাই দিই, তোমরা খুব সহজে এটার উত্তর করতে পারবা। এই যে এইখানে দেখো তুরস্ক আছে। তুরস্ক হচ্ছে এমন একটা দেশ যেটা আসলে দুই মহাদেশে অবস্থিত দেশ। তোমরা জানো অনেকগুলো দেশ আছে যেগুলো দুই মহাদেশে অবস্থিত, তুরস্ক এরকম দুই মহাদেশে অবস্থিত দেশ। এবং ইন্টারেস্টিংলি এই দুই মহাদেশে এটাকে বিভক্তই করেছে এই বসফরাস প্রণালী। কিভাবে দেখো, তুরস্কের এই অংশটা হচ্ছে তুরস্কের এশিয়া অংশ, মানে এই যে এই পাশে যে তুরস্ক আছে, যে অংশকে এশিয়া মাইনর বলা হয়, তোমরা জানো তুরস্কের এশিয়া অংশকে বলা হয় এশিয়া মাইনর। তাহলে এই এশিয়া মাইনর অংশ, আর এই পাশে আছে তুরস্কের এই ইস্তানবুল, যে ইস্তানবুলে সবাই যাইতে চায়, ওই যে হায়া সোফিয়া। তারপরে যে ইস্তানবুল দখল করার জন্য তোমরা জানো মানে ফাতিহ মেহমেদ, হ্যাঁ তিনি, তাকে ফাতিহ বলা হয় আর কি, হ্যাঁ যে তিনি ইস্তানবুল দখল করেছিলেন। তাহলে এই যে ইস্তানবুল, এটা সবাই দখল করতে চাইছে কিন্তু কেউই দখল করতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসও আছে ইস্তানবুল দখল করার ব্যাপারে, হ্যাঁ তিনি সেই শাসকের প্রশংসা করে গেছেন যে কি মহান শাসকই না তিনি হবেন যিনি ইস্তানবুল দখল করবেন। হ্যাঁ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম বলে গেছেন। তাহলে দেখো এই ইস্তানবুল এবং এই তুরস্ক, তাহলে তুরস্কের এশিয়া অংশ আর এটা হচ্ছে তুরস্কের ইউরোপ অংশ, বলেছি তুরস্ক দুই পাশে। তাহলে এই যে বসফরাস প্রণালী, এটাও কিন্তু কি এশিয়া থেকে ইউরোপকে পৃথক করেছে, মানে দুই মহাদেশকে কিন্তু এটাও পৃথক করেছে। তাহলে দেখো এশিয়া থেকে ইউরোপকে পৃথক করলো একটা প্রণালী, বসফরাস প্রণালীটা, ঠিক আছে। এই যে এখান দিয়ে গেছে এবং এই জায়গাতে মর্মর সাগর আছে। আমি একটু যদি কালারটা চেঞ্জ করি তাহলে তোমাদের এখানে, আচ্ছা এই যে এখানে আছে কি মর্মর সাগর, লক্ষ্য করো আমি কালারটা একটু চেঞ্জ করলে তোমাদের এখানে বুঝতে সুবিধা হবে। এই জায়গাটাতে, এই যে এই জায়গার কথা বলছি, এখানে আছে মর্মর সাগর, তাহলে এখানে আছে কৃষ্ণ সাগর, এই পাশে আছে মর্মর সাগর। তাহলে এই যে এই বসফরাস প্রণালীটা কৃষ্ণ সাগর এবং মর্মর সাগরকে কি করেছে, সংযুক্ত করেছে। আর এই পাশে তুরস্ক থেকে তুরস্ককে পৃথক করেছে, তুরস্কের এশিয়ার তুরস্ক থেকে ইউরোপের তুরস্ককে। তাহলে একই দেশকে কিন্তু বিভক্ত করছে দেখো, এবং একই দেশ দুই মহাদেশে। আবার দেখো এইখানে আরেকটা প্রণালী আছে যেটার নাম হচ্ছে দারদানেলিস প্রণালী। এই দারদানেলিস প্রণালী আবার কি করলো, এই মর্মর সাগর আর এইখানে যে ইজিয়ান সাগর আছে, এই মর্মর সাগর আর ইজিয়ান সাগরকে যুক্ত করলো, এবং এইটাও তুরস্ক থেকে তুরস্ককেই পৃথক করলো। এটাও তাহলে মহাদেশীয় প্রণালী হবে, এটাও মহাদেশীয় প্রণালী। তাহলে দুইটা প্রণালী মহাদেশীয়, দুইটা প্রণালী এখানে, ঠিক আছে। একটা বসফরাস প্রণালী মহাদেশীয় প্রণালী, দারদানেলিস প্রণালী মহাদেশীয় প্রণালী, ঠিক আছে। তাহলে দেখো এই দুইটা প্রণালী কিন্তু কি করলো, এশিয়ার তুরস্ক থেকে ইউরোপের তুরস্ককে পৃথক করলো, ঠিক আছে। তাহলে এবার তোমরা ওই প্রশ্নটার উত্তর দাও দেখি, হ্যাঁ যে বসফরাস প্রণালী কোন শহরের পাশে অবস্থিত, ইস্তানবুলের পাশে অবস্থিত। ভেরি গুড। এইবার দেখো সুয়েজ খাল কোন মহাদেশে অবস্থিত, সুয়েজ খাল নিয়ে আমরা কথা বলেছিলাম, বলো সুয়েজ খাল কোন মহাদেশে অবস্থিত। এই প্রশ্নটা আমি এখানে দিয়ে দিয়েছি। সুয়েজ খাল মূলত মিশরে, তাইলে এই যে মিশর যে সুয়েজ খাল জাতীয়করণ করেছে, তোমাদেরকে তো আমি মহাদেশ পড়িয়েছি এর আগে, তাইলে মিশর কোন মহাদেশে, আফ্রিকা মহাদেশে, ঠিক আছে। দেখা যায় এটা আফ্রিকা মহাদেশে অবস্থিত। আচ্ছা এরপরে কোন প্রণালীটি ইউরোপ এবং আফ্রিকার মাঝে, ইউরোপ আর আফ্রিকার মাঝে কোন প্রণালী, জিব্রাল্টার স্যার বি হবে স্যার, বি জিব্রাল্টার প্রণালী, সাবাস। জিব্রাল্টার প্রণালী হচ্ছে ইউরোপ আর আফ্রিকার মাঝে অবস্থিত। পরের প্রশ্ন দেখি, বসফরাস প্রণালী কোন দুটি সাগরকে যুক্ত করে, বসফরাস প্রণালী কোন দুটি সাগরকে যুক্ত করে, দেখি পারো কিনা একটু। এই মাত্র এ হবে স্যার, কোনটা, এ হবে স্যার, কৃষ্ণ, এ হবে কৃষ্ণ সাগর এবং মারমারা সাগর, কৃষ্ণ সাগর এবং মারমারা সাগর, নাকি হ্যাঁ হ্যাঁ মারমারা সাগর মানেই মর্মর সাগর, ঠিকই আছে, নাকি এজিয়ান সাগর এবং মারমারা সাগর, কোনটা হবে? না স্যার, এজিয়ান তো স্যার এজিয়ান হচ্ছে দারদানেলিস প্রণালী, দারদানেলিস প্রণালী, ঠিক আছে, ভেরি গুড। এরপর দেখি কোন প্রণালী তেলবাহী জাহাজ চলাচলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, হরমুজ প্রণালী, যেটা সব সময় হচ্ছে ইরান থ্রেট করে, হ্যাঁ যে বন্ধ করে দিব কিন্তু, আর তেল ছাড়া তো তোমরা চলতে পারবে না, ঠিক আছে, মানে ইউএসএ কে বলে আর কি। কোন প্রণালীটি রাশিয়া ও আলাস্কাকে আলাদা করেছে, বেরিং
বেরিং প্রণালী, একদম প্রথম যে প্রণালীটা তোমাদেরকে পড়িয়েছিলাম, ঠিক আছে? ইউরোপ আর আমেরিকা। এইবার লাস্ট প্রশ্ন বলো, এইটা পারলে বুঝবো যে দীর্ঘতম বা বৃহত্তম প্রণালী কোনটা। তাতার হবে স্যার, তাতার। তাহলে বৃহত্তম প্রণালী কোনটা? তাতার। তাতার প্রণালী হচ্ছে বৃহত্তম প্রণালী, ঠিক আছে? তাহলে তাতার প্রণালী হচ্ছে বৃহত্তম প্রণালী। ওকে, তাহলে প্রণালী এখন থেকে আশা করি যে তোমাদের মনে রাখার জন্য খুব বেশি কষ্ট করতে হবে না। আমরা নেক্সট টপিকে যাবো, তার আগে তোমরা বলো যে প্রণালী থেকে তোমাদের আর কোনো সমস্যা আছে কিনা বা তোমরা পড়তে পারবে। ম্যাপ দেখে পড়াইলে তো একদমই চোখের সামনে প্রণালী এখন আসতেছে। ম্যাপ দেখে পড়লে প্রণালী আসলেই খুব ইজি হয়ে যায়, এটা হচ্ছে কথা। কাজে তোমরা এইভাবে বাসায় মানচিত্র দেখে দেখে একটু প্র্যাকটিস করবো। ওই মানে বিভিন্ন রকম ছন্দ, ওকে পোক দিল, হ্যাঁ, এইভাবে পড়ে আসলে পরীক্ষায় যেয়ে ভুলে যাবা। ওই মনে করবা কি হয়েছিল, প্রণালী নিয়ে প্রশ্ন আসলে কি ছন্দ ছিল, এবার ছন্দ মনে রাখাচ্ছে তো ভাই মানচিত্র দেখলে তো জিনিসটা মাথায় ঢুকে যায়। মানচিত্রটাই সহজ লাগতেছে। কাজেই সবাই এভাবে পড়তে হবে। ওকে, আমরা পরবর্তী টপিকে যাচ্ছি তাহলে, হ্যাঁ।